এইচএসসির একটা মহা গুরুত্বপূর্ণ টপিকের নাম বাক্য রূপান্তর এবং এই বাক্য রূপান্তরে 5 নাম্বার থাকে। আজকের ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ তোমাদের 5 নাম্বার বাক্য রূপান্তরে মিস হবে না। আমরা জানি যে বাক্য রূপান্তরের যে প্রশ্নগুলো আসে সেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে চিনি। সো পরীক্ষাতে কিভাবে আসে? পরীক্ষাতে নির্ধারিত একটা বাক্য দেয়া থাকবে এবং এই বাক্যের সাথে ব্র্যাকেটে তারা ইন্ডিকেট করে বলবে যে এই বাক্যটাকে ওই বাক্যে রূপান্তর করো, ট্রান্সফর্ম করো। মনে রাখতে হবে, বাক্য রূপান্তর করার ক্ষেত্রে আমরা কখনোই আমরা বাক্যের অর্থের পরিবর্তন করতে পারবো না। সো আসো আমরা এইটা একটু সলভ করি বোর্ড প্রশ্নগুলো। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটার প্রশ্নবোধক বাক্য করতে বলছে। তখন আমরা প্রশ্নবোধক বাক্য মানে হচ্ছে যে বাক্যটা ইন্টারোগেটিভ টার্মে হবে। এখানে আমরা প্রশ্ন ছুড়ে দিব, বক্তার দিকে প্রশ্ন ছুড়ে দিব। আমরা বললাম যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, এবং তারপর একটা ইন্টারোগেটিভ সাইন আমরা দিয়ে দিব। তাহলে যে সকল বাক্যের মাধ্যমে প্রশ্ন বোঝানো হবে সেইগুলোকে কিন্তু প্রশ্নবোধক বাক্য বলা হয়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথমটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, ধনীর কন্যা তার পছন্দ নয়, এটা কি করতে বলছে? অস্তিবাচক বাক্য করতে বলছে। অস্তিবাচক বাক্য মিন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। ধনীর কন্যা তার পছন্দ নয়, মনে রাখতে হবে অস্তিবাচক বাক্যে কখনো যে না, নেই, নি, নয় এগুলো থাকবে না, এগুলো সর্বদা নেগেটিভ সেন্টেন্সে থাকবে। সো অস্তিবাচক বাক্যকে এটা আমরা নয়টা কেটে ফেলবো। এখন নয় কেটে ফেললে তো যদি বলি ধনীর কন্যা তার পছন্দ, তাহলে বাক্যের তো অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা এখানে লিখব এই যে পছন্দ নয়, এটাকে পজিটিভলি আমরা বলতে পারি অপছন্দ। তো আমরা লিখব যে ধনীর কন্যা তার অপছন্দ। তাহলে খুব সূক্ষ্মভাবে আমরা কিন্তু না, নেই, নি, নয় এটা বাদ দিয়ে দিলাম। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটাকে জটিল বাক্য করতে বলছে। তাহলে আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটা সরল বাক্য। জটিল বাক্য করতে হলে দুইটা বাক্য নিয়ে আসতে হবে এবং দুইটা বাক্য হতে হবে সাপেক্ষ বাক্য। এখন এখানে আমরা বললাম যে আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম যে জাহাজ ছেড়ে চলে গেছে। তাহলে এই যে যখন তখন সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজকগুলো ব্যবহার করে একটা জটিল বাক্য করা যায়। এবং জটিল বাক্য কিন্তু একটা খণ্ডবাক্য আর একটা আশ্রিত খণ্ডবাক্যের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, তাহলে দুইটা বাক্য এখানে একত্রিত হয়েছে এবং দুইটাই সাপেক্ষ বাক্য। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, তাহলে যারা তারা এটা নিঃসন্দেহে এটা একটা জটিল বাক্য করতে বলছে, এটাকে সরল বাক্য করতে বলছে। তো সরল বাক্য করতে হলে এই যে যারা তারা এই সাপেক্ষ সর্বনামগুলো কেটে ফেলতে হবে। সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজক সরল বাক্যে থাকতে পারবে না। সরল বাক্যে কেবল একটা মাত্র সমাপিকা ক্রিয়া এবং একটা সাবজেক্ট থাকবে। তাহলে আমরা লিখলাম যারা দেশপ্রেমিক তাদেরকে আমরা কি বলতে পারি? দেশপ্রেমিকেরা বলতে পারি। তাহলে দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে বললে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। যারা তারা সাপেক্ষ ভাবটা আমরা কেটে ফেললাম। একথা স্বীকার করতেই হয়, এটা নেতিবাচক বাক্য করতে বলছে, নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি নেতিবাচক বাক্যের মধ্যে না, নেই, নি, নয় থাকতে হবে। তাহলে আমরা লিখব একথা স্বীকার না করে উপায় নেই। এই যে নাটা নিয়ে আসলাম, এটার মাধ্যমে এটা নেতিবাচক বাক্য হয়ে গেছে। একথা স্বীকার না করে উপায় নেই বা একথা অস্বীকার করা চলে না, না থাকলেই হইল এটা নেতিবাচক। তারপর আমরা এখানে দেখতে পাই সর্বদা তার মনে দুঃখ, এটার বিস্ময়সূচক বাক্য করতে বলছে। এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, মনে রাখতে হবে ইন্টারোগেটিভ বাক্যের মধ্যে ইন্টারোগেটিভ সাইন এবং এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্যের মধ্যে বিস্ময়বোধক চিহ্ন আমাদের নিয়ে আসতে হবে। তাহলে সর্বদা তার মনে দুঃখ, এটার বিস্ময়সূচক বাক্য করতে হলে আমাদের বলতে হবে সর্বদা তার মনে কি যে দুঃখ, একটা মেকি ভাব আমরা নিয়ে আসবো, একটা বিস্ময় নিয়ে আসবো আমরা। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ। আমরা এখানে সর্বদা তার মনে দুঃখ এটাকে বিস্ময়সূচক বাক্যে নিতে পারি যে সর্বদা তার মনে কি যে দুঃখ, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন এখানে আমরা দিয়ে দিব। ঠিক তেমনিভাবে জীবে দয়া করা উচিত, এটাকে অনুজ্ঞাবাচক বাক্য করতে বলছে। অনুজ্ঞাবাচক বাক্য মানে হচ্ছে যে সকল বাক্যের মধ্যে সর্বদা অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ উপদেশ বোঝাবে। কি বোঝাবে? আদেশ উপদেশ বোঝাবে। এবং মনে রাখতে হবে অনুজ্ঞাবাচক বাক্য সর্বদা সেকেন্ড পার্সনে হয়। কোন পার্সন হবে? দ্বিতীয় পুরুষে হবে। এবং অনুজ্ঞা সর্বদা বর্তমান কালের হবে। অনুজ্ঞা কখনোই ভবিষ্যৎ কিংবা অতীতকালের হবে না, বর্তমান কাল। তাহলে এটার অনুজ্ঞা, জীবে দয়া করা উচিত একটা নির্দেশাত্মক বাক্য, এটাকে অনুজ্ঞাবাচক বাক্য সেকেন্ড পার্সনে নিয়ে যাও, জীবে দয়া করো, হয়ে গেল। এবং এটা বর্তমান কাল, জীবে দয়া করো এটা একটা প্রেজেন্ট টেন্স। এবং অনুজ্ঞা সর্বদা আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝাবে। তাহলে জীবে দয়া করো সেকেন্ড পার্সন, সর্বদা সেকেন্ড পার্সন হবে। অনুজ্ঞা কখনোই ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন হবে না, সর্বদা অনুজ্ঞা সর্বদা সেকেন্ড পার্সনে হবে। তাহলে যদি বলা হয় যে দরজাটি বন্ধ করো, সেকেন্ড পার্সন অনুজ্ঞা সূচক বাক্য। সদা সত্য কথা বলো, অনুজ্ঞা সেকেন্ড পার্সন। ঠিক আছে, ঠিক তেমনিভাবে জীবে দয়া করো অনুজ্ঞা বাক্য। সূর্যোদয়ে অন্ধকার দূর হয়,
এটাকে যৌগিক বাক্য করতে বলছে। সো যৌগিক বাক্য মানে হচ্ছে যে দুইটা বাক্য থাকবে, দুইটা বাক্যে অবশ্যই স্বাধীন বাক্য থাকবে, এখানে কোনো সাপেক্ষ ভাব থাকবে না, যেটা জটিল বাক্যের মধ্যে ছিল। যৌগিক বাক্য মানে হচ্ছে যে সকল বাক্যের মধ্যে দুইটা স্বাধীন বাক্য থাকবে, দুইটা সরল বাক্য থাকবে, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে, সেটাকে বলা হবে যৌগিক বাক্য। সো আমরা এখানে লিখতে পারি যে সূর্যোদয় অন্ধকার দূর হয়, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সটাকে দুইটা সেন্টেন্স করব, যে যখন তখন আনতে পারবো না, আমরা লিখবো সূর্য উদিত হয় স্বাধীন বাক্য এবং অন্ধকার দূর হয়, এই যে মাঝখানে একটা সংযোজক অব্যয় দিয়ে দিলাম। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা দুইটা স্বাধীন বাক্য আমরা রচনা করতে পারলাম, যে সূর্য উদিত হয় একটা স্বাধীন বাক্য এবং অন্ধকার দূর হয়। তাহলে দুইটা স্বাধীন বাক্য যখন পরস্পর যুক্ত হবে সংযোজক বিয়োজক অব্যয় এবং ও আর অথবা নতুবা কিংবা কিন্তু এগুলোর মাধ্যমে, তখন সেটাকে বলা হয় যৌগিক বাক্য। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। তোমাদের আর কি কি ক্লাস লাগবে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং আজকে আমরা ঢাকা বোর্ডের প্রশ্নটা সলভ করলাম এবং এখানে 8টা বাক্য দেয়া থাকবে, আমরা পরীক্ষায় যে কোনো 5টি বাক্য রূপান্তর করব এবং এখানে নিঃসন্দেহে আমরা 5 নাম্বার পেতে পারবো। তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং নেক্সট কোন ক্লাসের উপর কোন টপিকের উপর ক্লাস চাও সেটা জানাতে পারো। আল্লাহ হাফেজ।